নমস্কার বন্ধুরা, আজকে হলো 23শে জুলাই 2024। আর আজকে আমরা আমাদের যাত্রা শুরু করছি মুসৌরি থেকে। এটা মুসৌরির মেইন ট্যাক্সি এরিয়া, যেখান থেকে আপনারা এখানে ট্রাভেল করার জন্য লোকাল ট্যাক্সিস পাবেন। আপনারা জানেনই যে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা এসে পৌঁছেছিলাম ঋষিকেশ থেকে মুসৌরি। আর এবারের ট্রিপটা যদিও প্রথম থেকে খুব একটা সুখকর হচ্ছে না, কারণ টেম্পারেচারটা এখানে যা দেখছি তো আমাদের কলকাতার থেকেও বেশি। যদিও দেখাচ্ছে গুগলে 34, কিন্তু আসলে মনে হচ্ছে 40-45-এর মতো। যাই হোক, তো ট্রিপে এসেছি যখন, ট্রিপ তো কভার করতেই হবে। তাই আজকে আমাদের মেইন সাইট সিইং শুরু হচ্ছে দালাই হিলস থেকে। দালাই হিলস সম্বন্ধে তো আপনারা নিশ্চয়ই জানেন, মুসৌরির এই দালাই হিলসটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বৌদ্ধ কেন্দ্র। এই দালাই পাহাড়টাকে বৌদ্ধিস্টরা কিন্তু খুবই একটা পবিত্র পাহাড় মনে করেন। তাই এর পাশেই একটা মনেস্ট্রি গড়ে উঠেছে, অনেক প্রাচীন এই মনেস্ট্রিটা। তো যে কোনো মনেস্ট্রির মতো এটার অ্যাম্বিয়েন্সও ছিল খুবই পিসফুল। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ বসেছিল প্রার্থনা করার জন্য। আর এই মনাস্ট্রির ব্যালকনি থেকেই দেখা যায় খুব সুন্দর একটা প্যানোরামিক ভিউ, দালাই পাহাড়, তাছাড়াও আশপাশে যে কটা সবুজ পাহাড় আছে। টেম্পারেচারটা কিন্তু সেদিনকে দালাই হিলসে গিয়ে মনে হচ্ছিল আরেকটু বেড়েছিল। তো তার জন্য কিন্তু একটু পুণ্য কামিয়ে নেওয়ার মনে হয় খুবই দরকারি, না হলে এরম ট্রেকে একটা দালাই হিলস যদিও একটা ছোট ট্রেক, কিন্তু খুবই স্টিপ ট্রেক। তাই চলে গেলাম ডাইরেক্টলি এনাদের আর্চ হুইলে একটু পুণ্য কামানোর জন্য। এখানকার মানুষরা বললো যে ক্লক ওয়াইজ এই হুইলটাকে ঘোরালে নাকি অনেক পুণ্য পাওয়া যায়। তাই দেরি না করে চলে গেলাম এখানে একটু পুণ্য অর্জন করে নিতে। তারপর শুরু হবে আমাদের ট্রেক। পুণ্যের কথা যখন বলছি তখন এনাদের বাদ দিয়ে কি পাবে? এনারা তো আমার যে কোনো ট্রিপেই জানে, আমার খুবই ক্লোজ ফ্রেন্ডস আর খুবই ভালো সহচর হয়ে আমার সব জার্নিতে আমার পথ দেখা। তো এখানে ছিলেন অনেকগুলো এরকমই বন্ধুরা, তাদেরকে একটু বিস্কুট দিয়ে শুরু করলাম আজকের জার্নি। তো অ্যাম্বিয়েন্সটা এই জায়গার খুবই ভালো। এখান থেকে আপনাদের ট্রেকের রাস্তাটা শুরু হচ্ছে, খুবই খাড়া চড়াই। তাই যাদের হাঁটুর অবস্থা ভালো না তাদের জন্য কখনোই রেকমেন্ডেড নয়। যদিও এইখানে গিয়ে কিন্তু আমারই অবস্থা প্রায় কাহিল হয়ে গেছিল। তখন ছিল দুপুর 2টো, আর তখন রোদটা ছিল একদম মাথার উপরে। এই অবস্থায় স্টিপ ক্লাইম্ব করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। আর এখানে গিয়েই আমি প্রথমবারের মতো বুঝতে পারলাম যে বোধহয় ফিজিক্যাল ফিটনেসটার পেছনে আরেকটু সময় ব্যয় করতে হবে, কারণ এইরকম গরমে কিন্তু ট্রেক করতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয়েছিল। গরম তো সেবারে এতটাই অসহ্য হয়ে উঠেছিল যে সেবারে যেহেতু ট্রেকটা ভালোভাবে করা গেল না, তাই আমি চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। কারণ ওয়েদারটাই এমন ছিল যে গাড়িতে এসি না চালিয়ে বসাই যাচ্ছিল। তাই আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য চলে গেলাম লোকালি একটা খুব ওখানে বিখ্যাত ভিউ পয়েন্ট বলে এটাকে, ক্লাউডস এন্ড। যদিও তখন মেঘ ছিল না বলে ক্লাউডস এন্ড তো অ্যাজ সাচ সেরকম দেখা যায়নি, তাই ক্লাউডস এন্ড রিসর্টেই চলে গেলাম। ওখানকার শুনেছি রিফ্রেশমেন্টস খুব ভালো। আর এই জায়গাটাতে নাকি মেইনলি এই জায়গাটাকে ইনোভেট করা হয়েছে। এটাতে আগে গান্ধী পরিবার, আমাদের রাহুল গান্ধী, তার বাবা রাজীব গান্ধী, তারা এসে এখানে কিন্তু ছুটি কাটাতো। তারপর এখানে তো প্রায় অনেক বছর হয়ে গেছে, তাদের আসা যাওয়া কমে গেছে। তাই এই জায়গাটাকে রিনোভেট করে একটা রিসর্টে কনভার্ট করে এটাকে একটা হেরিটেজ রিসর্ট হিসেবে এখন রাখা হয়েছে। যদিও এই রুমস গুলো কিন্তু আপনারা অ্যাভেল করতে পারবেন না, ওনাদের লজিং ফ্যাসিলিটি অন্য জায়গায়। আর এটা হলো ওনাদের ইন হাউস রেস্টুরেন্ট থেকে ওখানকার কিছু টি কফি আর আমাকে এই লাইম সোডাটা দিয়ে গেছিল, খুবই ভালো বানানো। মেন ব্যাপার হলো এইসব জায়গাতে আসতে হবে আপনাকে একটু ঠান্ডা ওয়েদার দেখে। আমরা তো যখন গেছিলাম ওয়েদারটা তখন আপনারা ওখানে না গেলে ফিল করতে পারবেন না ঠিক কতটা গরম ছিল। তাই খুব ভালোভাবে জায়গাটাকে তো আমরা এনজয় করেছি, সেটা বলা সম্ভব না। আর তার পাশেই ছিল এই প্লান্ট অবজারভেটরিটা, যেটায় নানা রকম গাছ এবং তাদের স্পেসিমেন্স রাখা ছিল, তার সম্বন্ধে কিছু লেখাও ছিল, কিছু স্পেসিফিক লোকাল গাছও ছিল। তো সেটা দেখে নিয়ে ওখানে কিছুটা সময় কাটিয়েছিলাম। কারণ মেন কারণ যেটা আপনাদেরকে ক্লিয়ারলি বলে জানাই, সেটা হলো ভেতরটা ছিল সেন্ট্রাল এসি। তখন এতটা গরম ছিল, বাইরে বেরোতে সত্যি ইচ্ছে করছিল না এই সাইডটা থেকে। তবে বেশিক্ষণ ওখানে আরামটা পেলাম না। কিছুক্ষণ এই রিসর্টে বসে যে নিতেই দেখলাম ড্রাইভারের এসে গেছে অনেকগুলো কল। যদিও এটা আপনাদের জানিয়ে রাখি যে এইবারে কিন্তু আমাদের যিনি সারথি ছিলেন, যিনি আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন মুসৌরি, তিনি কিন্তু আমাদের একটা খুব সুখকর এক্সপিরিয়েন্স দেননি।
কারণ আমি জানি না কি কারণে, তার হয়তো সেদিনকে মুড অফ ছিল না কি, মানে ব্যবহারটা আমরা সেবারে অন্য জায়গায় গিয়ে যেরকম মানুষদের থেকে পাই যারা আমাদের ঘুরিয়ে দেখান, সেই তুলনায় কিন্তু ওনার ব্যবহার খুবই খারাপ ছিল, সেটা আমাকে মেনশন করতেই হবে। তাই এই ট্রিপের এই সারথি বা ড্রাইভারকে কিন্তু আমি আপনাদের কখনোই রেকমেন্ড করতে পারছি না, কারণ 2-3টে জায়গাতে রীতিমতো তর্কাতর্কি হয়েছিল ওনার সাথে। যাই হোক, ট্রিপটা ভালোভাবে শেষ হয়েছে, কিন্তু এরকম কিছু মানুষের থেকে আপনাদের সাবধান করাটা আমার দরকার মনে হলো। তো পৌঁছে গেলাম জর্জ এভারেস্টে। তো জর্জ এভারেস্ট তিনি আমাদের সার্ভে জেনারেল ছিলেন, আর আপনারা তো জানেন নিশ্চয়ই যে আমাদের মাউন্ট এভারেস্টেরও নামকরণটার পেছনে আমার অনেক বড় একটা গুরুত্বপূর্ণ রোল আছে। তো এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন মেইনলি বুগিয়ালটা খুবই সুন্দর, কিন্তু প্রবলেম হলো এটাকে একদম প্রাইভেট প্রপার্টি বলে খুব ভালোভাবে ফেন্সিং করা আছে। ওখানে গেলে কিন্তু আপনাদের ফাইন হবে, সেটা অনিবার্য। রীতিমতো ওখানে গার্ডস ঘুরে বেড়াচ্ছে আমি দেখলাম, আর কিছু মানে গার্ড ডগসও ছেড়ে রাখা আছে। তাই কখনোই রেকমেন্ডেড নয় যে আপনারা ফেন্স টপ পেয়ে বুগিয়ালটাই যাবেন। বুগিয়ালটা কিন্তু খুবই সুন্দর, মানে আমার এই পুরো মুসৌরি ট্রিপের মধ্যে দেখা সব থেকে সুন্দর সিন ছিল কিন্তু এই বুগিয়ালটা, এই সুন্দর গ্রাসল্যান্ডটা। এটা জানি না ক্যামেরাটা কতটা জাস্টিফাই করতে পারছে, কিন্তু এটা আমি শর্ট নিচ্ছি মেনলি আমার S23 FE থেকে। এটা টেলিফোটো লেন্সও আছে, কিন্তু তা সত্ত্বেও জায়গাটা চোখে না দেখলে এটাকে বলা সম্ভব না। তো ওখানে আমাদের ছেড়ে দিয়েছিল। এখান থেকে আপনাকে মেনলি কিছুটা পরেই শুরু হচ্ছে আপনাদের ট্রেক করে উপরে ওঠার রাস্তা, যেখান থেকে আপনি সোজা গেলে জর্জ এভারেস্ট স্টপে পৌঁছে যাবেন। তো এন্ট্রান্স গেটে একটু কাছে গিয়ে আমি গুগলে আবার চেক করে নিলাম যে টেম্পারেচারটা কি আছে। দেখে আবারও অবাকই হতে হলো যে সেদিনকেও তখন ওই মুহূর্তে টেম্পারেচার ছিল 37। তো যত আমি পাহাড়ি এলাকার দিকে এগোচ্ছি তত গরম বাড়ছে, তাই সেদিনকে আর জর্জ এভারেস্ট ট্রেক করিনি। এখানে কিছু ফটোজ তুলে আবার ফিরে এসেছিলাম। আর এটা হলো আপনার ফাইনাল ভিউ, ওই বুগিয়ালটা যেটা কথাই বলছিলাম, সব থেকে সিনিক জায়গা ওই এরিয়াটা। তো ফিরলাম রাত্রিরে হোটেলে। তো ওইটা হোটেল যাওয়ার পথে আবার কিছু বন্ধুরা ঘিরে ধরলো, তাদেরকে যতটুকু সম্ভব ছিল তখন কিছু বিস্কিটস দিয়ে ফিরে গেছিলাম হোটেলে। পরের দিনকে সকাল শুরু হয়েছিল বেকার্স হাউস থেকে, যেটা ল্যান্ডোর এরিয়ার একটা খুবই ফেমাস বেকারি। তো এটার নামে আমি অনেক ভিডিওস দেখেছিলাম বা অনেক গুড রিভিউজ পড়েছিলাম অনেক ওয়েবসাইটসে। তো একবার নিজে গিয়ে ট্রাই করার ইচ্ছে এটা মেনলি ছিল। তো এইবারে তো দেখছি মুসৌরি ট্রিপের থেকেও বেশি একটা ফুড জার্নি হয়ে উঠেছে, নানা রকম ইউনিক পেস্ট্রিজ। আর সব থেকে বড় ব্যাপার হলো এটা একটা ব্রিটিশ আমলের বেকারি, এখনো অথেন্টিক ব্রিটিশ রেসিপিজ এখানে ফলো করা হয়। এখানে যে দুটো পেস্ট্রি আমি ট্রাই করেছিলাম, আমি এখনো অব্দি নেক্সট কোনো বেকারি পাইনি যেটাকে আমি কম্পেয়ার করতে পারি এই ল্যান্ডর বেকার হাউসের সাথে। সত্যি আমার খাওয়া এখন অব্দি বেস্ট বেকারি। প্রত্যেকটা ডিশ ছিল অথেন্টিক, আর স্টাফ এখানে খুবই কাটিয়েস। আর দেখতেই পাচ্ছেন একদম সুন্দর একটা ভিউ আছে, এখানে বসে আপনি কিছুটা সময় কাটিয়ে ফেলতেই পারেন এই সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের ভেতরে। অর্ডার করেছিল একটা ক্রোয়েসেন্ট আর একটা চকোলাভা কেক, দুটোই দারুণ ছিল। পরের স্পট ছিল আমাদের ডাগলাস মেমোরিয়াল চার্চ। তো চার্চটা সেখানে একটা খুবই ইম্পর্টেন্ট সাইট ওখানকার লোকাল ফরেন ল্যাঙ্গুয়েজে শেখাবার জন্য, আর নানা রকম ক্রিশ্চিয়ান স্টাডিজ ওখানে হয়। তো সেই সময় বন্ধ ছিল তাই দেখা যায়নি, তাই আমরা লাঞ্চ করতে চলে গেলাম ওখানকার 5 স্টার এমিলিস ক্যাফে। তো এমিলিস ক্যাফে যাওয়ার পেছনে একটা গল্প আছে। তো পুরো মুসৌরিতে যতক্ষণ আমরা স্টে করেছিলাম এই 2 দিন, এই 2 দিনে কোথাও কিন্তু আমরা কোনো ফিশ পাচ্ছিলাম না। এটা খুবই স্বাভাবিক যে এইসব এরিয়াতে অতটা মাছ খাওয়ার চলন থাকে না। তাই আমরা অনেক রিভিউজ করে লোকাল পার্সন থেকে জেনে জানতে পারলাম যেখানে সব থেকে বেশি যদি ফিশ কুইজিন ভালো খেতে হয় তাহলে সেটা অ্যাভেলেবেল হলো একমাত্র ওখানকার এমিলিস ক্যাফেতে। তাই এমিলিস ক্যাফে একটা 5 স্টার রেস্টুরেন্ট, বুঝতেই পারছেন যে অ্যাম্বিয়েন্স ওয়াইজ কিছু বলারই নেই, পুরো অথেন্টিক গুড। এটা মানে খুবই এক্সপেন্সিভ এখানকার ইন্টেরিয়ার্স, আর ব্রিটিশ আমলের। এটাও একটা খুব ব্রিটিশ অফিসার্স এই জায়গাটাকে ইউজ করতেন রিসর্টের মতো, সেটাকে এখন রিনোভেট করে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এর সঙ্গে অ্যাডজয়নিং যে রুমস গুলো আছে আপনাকে দেখাচ্ছি, এটাতে আপনারা স্টে করতে পারেন, কিন্তু প্রচন্ড এক্সপেন্সিভ, মানে 25-30K থেকে এরা ট্যারিফস আপ ডাউন করে। তো তখন যেহেতু আমরা গেছিলাম ওটা তো একদম ওদের পিক সিজনই বলা যায়, কিন্তু সেই সময় ওয়েদারও খুব একটা ভালো ছিল না। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো এমিলিস ক্যাফেতে যতটুকু দেখানো সম্ভব, আর ফটোগ্রাফিক এরিয়ার মধ্যে পড়ে, কারণ এর মধ্যে অনেকটা এরিয়া আছে যেটা প্রাইভেট জোন, ফটোগ্রাফি ওখানে করতে দেয়নি। এটা ওদের ডাইনিং এরিয়াটা। তো বাইরে একটা ডাইনিং স্পেস আছে, ওপেন ডাইনিং স্পেস, সেখানে আপনারা বসে ডালকানিতে খেতে পারবেন। ওয়েদারটা যেহেতু সেদিনকে আমি সকাল থেকেই বলছি খুবই আনসুটেবল বাইরে ঘোরার জন্য, 37-38 ডিগ্রিজের মধ্যে ঘোরাফেরা করছে, তাই এসির বাইরে যাওয়ার তো সেদিন কোনো প্রশ্নই উঠছিল না। এটা হলো ওদের একটা ইনহাউস লাইব্রেরি, যেখানে আপনি ফুড অর্ডার করে কিছুটা সময় এখানকার কিছু লোকাল ভালো বুকস আপনারা পড়ে নিতে পারেন। এছাড়াও অনেক ইন্টারন্যাশনাল নভেলস এখানে অ্যাভেলেবেল আছে, আর আপনি আনলিমিটেড অ্যামাউন্ট অফ টাইম এখানে স্পেন্ড করতে পারেন। যদি আপনি লাইব্রেরিতে কাটাতে চান একটা কফি নিয়ে কাটাতেই পারেন।
খুব সুন্দর অ্যাম্বিয়েন্ট পরিবেশ। আর জায়গাটা তো আপনি জানেনই যে এখান থেকে তো অনেক সুন্দর সুন্দর সৃষ্টি এই অ্যাম্বিয়েন্স থেকেই হয়েছে, কারণ এখানকার মানুষই তো রাস্কিন বন্ড আমাদের, যার অনেক গল্পই আমরা পড়েছি আর শিহরিত হয়েছি। ওইটা হলো সেই ওপেন ডাইনিং এরিয়াটা, যেটার কথা আমি বলছিলাম, ব্যালকনি অ্যাডজয়নিং। ওইটা শীতকালে, একটা শীতের সকালে এখানে আপনার ব্রেকফাস্ট করতে খুবই ভালো লাগবে যদি কেউ এখানে স্টে প্ল্যান করে। যদিও আমি আবারও মেনশন করে দিই, জায়গাটা কিন্তু খুবই এক্সপেন্সিভ। ফুড রেটসটা আমি বলবো তাও কম্পারেটিভলি একটা এরকম অ্যাম্বিয়েন্সে বসে আপনি এত ভালো একটা মানে স্টাফের বিহেভিয়ার পাচ্ছেন, তাদের সার্ভিস পাচ্ছেন, সেই অনুযায়ী ঠিক আছে। কিন্তু স্টেটা আমি রেকমেন্ড করতে পারছি না, কারণ আমার তো মানে নট ওয়ার্থ লেগেছে এদের ট্যারিফস। কিন্তু ফুডটা আমি এখন অব্দি তখন অব্দি ট্রাই করিনি, কিন্তু দেখা যাক ফুডটা কিরকম। এটা হলো মেনলি ওদের ডাইনিং এরিয়াটা, আমি পুরোটাই আপনাদের যতটা সম্ভব দেখিয়ে দিলাম। খুবই সুন্দর, মানে জাস্ট এমিলিস ক্যাফেতেই। তো ফুডটা আলটিমেটলি আমাদের টাইমলি সার্ভ হয়েছিল। আমাদের সেদিনকে অর্ডার ছিল আমাদের স্যালমন, বেক স্যালমন, তার সাথে ব্রেড স্টিক্স, দুটোই খুব ভালো করেছিল। সব থেকে বড় ব্যাপার যেটা ছিল, খুব ফ্রেশ ফিশ দিয়েছিল। তো বলতে বলতেই চলে এলাম আমরা আমাদের জলিগ্র্যান্ট এয়ারপোর্ট থেকে, যেখান থেকে আবার আমাদের রিটার্ন ফ্লাইট ধরতে হয়েছিল। তো মোটামুটি আমরা 4টে নাগাদ পৌঁছে গেছিলাম, তখনও ভালো মতোই হিট ওয়েভ চলছে ওখানে। তো যাই হোক, ট্রিপটা তো এবারে আপনারা দেখতেই পেলেন কিরকম ছিল আমাদের এবারে উত্তরাখণ্ড ট্রিপটা। গরমে প্রায় অনেকটাই ট্রিপ আমাদের হ্যাম্পার্ড হয়েছে, অনেক সাইটস আমরা ভালোভাবে উপভোগ করতে পারিনি, কিন্তু এটাও একটা এক্সপিরিয়েন্স হলো। এটা আপনাদের সাথে শেয়ার করা গেল যে কিরকম টাইমস গুলো আমাদের এই হতে চলেছে, আমাদের নেচার কিভাবে নিজেকে পাল্টাচ্ছে আমাদেরই কারণে। তো তার জন্য আমাদের আরো কিছুটা সচেতন হওয়া উচিত। এরকম জায়গাগুলোতে এত রিসোর্ট, এত রেস্টুরেন্টের প্রেশার না দিয়ে আমাদের আমাদের পরিবেশের প্রতি আরো সচেতন হওয়া উচিত। তাহলে আমরাই যখন আমাদের ছুটি কাটানোর এই 2-10 দিন যখন আমরা বাইরে যাব এই ট্রিপগুলোতে, তাহলে আমরা ভালোভাবে কাটাতে পারি। তো আমরা আবার আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের নেক্সট ট্রিপের অপেক্ষা আপনারা থাকুন, কারণ নেক্সট সানডেতে আসছে আমাদের নতুন আপডেট আমাদের নিউ ট্রিপের। কারণ মোটামুটি আমাদের এই চ্যানেলটা আমরা অ্যাক্টিভ রাখবো, প্রত্যেক সানডেতেই আমরা চেষ্টা করছি যাতে আমরা ভিডিওস আপলোড করতে পারি নতুন নতুন জায়গা। আপনারা আমাদের সাপোর্ট করে যান আপনাদের লাইক, শেয়ার আর সাবস্ক্রিপশন দিয়ে, যাতে আমরা মনে আরো জোর পাই, আরো নতুন জায়গা ঘুরে আপনাদেরকে দেখাতে পারি আর র এক্সপিরিয়েন্সেস আপনাদের সাথে শেয়ার করতে পারি। থ্যাংক ইউ।